নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল শারদ শুভেচ্ছা। মহাপঞ্চমীর সন্ধ্যায় স্যাটারডে ডেস্কের নতুন পরিবেশন একটি রোমাঞ্চকর গল্প অনাথ আশ্রম। লিখেছেন মঞ্জিল সেন, কণ্ঠপ্রয়োগে মৃণাল দেবনাথ ও সঙ্গে রয়েছি আমি শ্রেয়া বন্দ্যোপাধ্যায় ও দেবস্মিতা দেবনাথ। এফেক্ট মিউজিক দীপরাজ। শুরু হচ্ছে আজকের আমাদের গল্প অনাথ আশ্রম। হোটেল থেকে বিকেল বিকেলই বেরিয়ে পড়ল সতীনাথ। আশা করছে আগামীকাল সন্ধ্যের আগেই ফিরে আসতে পারবে। হোটেলের ম্যানেজারকে সেই কথাই বলল। ঘরে জিনিসপত্র রইল, শুধু একটা অ্যাটাচি কেস সঙ্গে নিল। তাতে টুকিটাকি জিনিস, এক প্রস্থ জামা কাপড়, তোয়ালে, এইসব। ঘরের তালার চাবিটা ম্যানেজারের কাছেই গচ্ছিত রাখল, হারিয়ে গেলে মুশকিল। ম্যানেজার ভালো মানুষ, যেখানে যাচ্ছে সেখানে রাত্রে যদি খাবার ব্যবস্থা না থাকে, তাই একটা টিফিন ক্যারিয়ারে পরোটা আর কষা মাংস দিয়ে দিলেন। সতীনাথের গাড়িটা পুরনো হলেও মজবুত, বিলিতি গাড়ি। এখনো পর্যন্ত তেমন ট্রাভেল দেয়নি। এ গাড়ি চালিয়েই কলকাতা থেকে ও এখানে এসেছে। এ অঞ্চলে অবশ্য আগে কখনো আসেনি, আসার দরকারও হয়নি। সতীনাথ একজন ইঞ্জিনিয়ার। ওখানে বেশ কয়েক মাইল যাওয়ার পর একটা নদী পড়ে। সরকার থেকে ওই নদীর ওপর একটা সেতু বানাবার পরিকল্পনা আছে। পরিকল্পনা ঠিক নয়, সিদ্ধান্ত প্রায় পাকা। এখন চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা। সতীনাথ যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করে, তারাই কাজটা পেয়েছে। ওর ওপর ভার পড়েছে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার। কাজের সুবিধের জন্য কিছু কুলি মজুরকে আগেই ওখানে পাঠানো হয়েছে। তারা কোনো রকমে মাথা গুঁজবার ঠাঁই করে আছে ইটের উনুন বানিয়ে। গাছের শুকনো ডালপালা জ্বালিয়ে রান্না করে। সতীনাথ এবং অন্যান্য কর্মচারীদের থাকার জন্য কয়েকটা অস্থায়ী বাংলো তৈরি শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পর বেশ কিছুদিন ওখানেই থাকতে হবে। তাই এই হোটেলটা আপাতত ওর হল্টিং স্টপ। আজ রাতটা দরকার হলে গাড়িতেই কাটিয়ে দেবে। ট্যাঙ্কে পেট্রোল ভরাই ছিল। ভাদ্র মাস শেষ হয়ে সবে আশ্বিন মাস পড়েছে। এবছর আষাঢ়, শ্রাবণ, এমনকি ভাদ্র মাসেরও প্রথম দিকে তেমন বৃষ্টি হয়নি, খরা চলছিল। তারপরেই বৃষ্টি শুরু হয়েছে। এবার পুজোটা ভাসাবে মনে হচ্ছে। দেবীর নৌকায় আগমন, পঞ্জিকা তাই বলছে। বেরোবার মুখে আকাশে মেঘ জমতে শুরু করেছিল। ম্যানেজার বাবু সেদিকে তাকিয়ে চিন্তিত মুখে বললেন, আকাশের আবেশটা কিন্তু ভালো ঠেকছে না। প্রায় প্রতিদিনই সন্ধ্যের পর বৃষ্টি নামে, সারা রাত চলে। আপনি সাবধানে গাড়ি চালাবেন, রাস্তা কিন্তু ভালো নয়। বেশ কিছুটা যাওয়ার পর কালো মেঘে ছেয়ে গেল আকাশ। হঠাৎ অন্ধকার হয়ে গেল। তারপরেই নামলো বৃষ্টি, তুমুল বৃষ্টি। সামনের কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। সতীনাথ হেডলাইট দুটো জ্বালিয়ে উইন্ডস্ক্রিন ওয়াইপার চালিয়ে দিল। সামনের কাঁচে জল জমে গেছে। পরিষ্কার না হলে গাড়ি চালানো মুশকিল হবে। বৃষ্টির বেগ যেন বেড়েই চলেছে। একেই বলে মুষলধারায় বৃষ্টি। এর মধ্যে গাড়ি চালানো ঠিক হবে না। রাস্তা এখনো অনেকখানি বাকি। ম্যানেজার বাবু সতর্কবাণী মনে পড়ল, কিন্তু কি উপায়? আশ্রয় নেওয়ার মতো তো কিছুই চোখে পড়ে না। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আরও কিছুটা যাওয়ার পর বাঁদিকে অনেকটা ভেতরে একটা ক্ষীণ আলো দেখা গেল। বাঁদিকে একটা কাঁচা রাস্তাও নজরে পড়ল। রাস্তাটা ওই আলোর দিকেই গেছে। ও আর দ্বিধা না করে গাড়িটা ঘুরিয়ে ওই পথ ধরে চলল। কিছুটা যাওয়ার পর একটা মস্ত দোতলা বাড়ি ওর চোখে পড়ল। একটা বড় লোহার গেট পেরিয়ে একটা খোলা মাঠ, তারপরেই বাড়িটা। ওর ভাগ্য ভালো, গেটটা খোলাই ছিল। ও গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিল। তারপর গাড়ি বারান্দার তলায় গাড়িটা রাখল। দরজা খুলে বেরোতেই একজন মহিলা ওকে অভ্যর্থনা জানালেন। মহিলার গায়ের রং মেম সাহেবদের মতো। পোশাক দেখে বুঝতে কষ্ট হয় না যে ইনি একজন খ্রিস্টান সন্ন্যাসিনী, ইংরেজিতে যাকে বলা হয় নান। তবে কি এটা খ্রিস্টান সন্ন্যাসিনীদের মঠ?
মহিলা বোধহয় ওর মনের ভাব বুঝতে পারলেন। মিষ্টি হেসে বললেন, এটা একটা অনাথ আশ্রম। ছোট ছোট অনাথ কিংবা দুস্থ মেয়েদের এখানে রেখে লেখাপড়া, নানা রকম হাতের কাজ শেখানো হয়, যাতে ওরা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। ও আচ্ছা। আপনি ওপরে চলুন, আমাদের মাদার সুপিরিয়র আপনার সাথে কথা বলবেন। মাদার সুপিরিয়র ওর আগমন বার্তা কি করে টের পেলেন এই ভেবেই আশ্চর্য হলো সতীনাথ। হয়তো তার ঘরের জানালা থেকে বাইরের রাস্তাটা দেখা যায়, গাড়িটা ভেতরে ঢুকতে তিনি দেখেছেন হয়তো। মাদার সুপিরিয়র একটা বড় সেক্রেটারিয়েট টেবিলের সামনে কাঠের চেয়ারে বসেছিলেন। টেবিলের ওপর কাগজপত্র, বই আর ফাইল সব সযত্নে গোছানো। মাদার সুপিরিয়রের বয়স হয়েছে, কিন্তু মুখে একটা স্নিগ্ধ প্রশান্তি। তারও পরনে সন্ন্যাসিনীর পোশাক, গায়ের রং সাদা হলেও যেন রোদে পুড়ে একটু তামাটে হয়ে গেছে। মাদার সুপিরিয়র হাসি মুখে বললেন, আপনি বোধহয় আমাদের দেখে অবাক হচ্ছেন। বিদেশের একটা খ্রিস্টান ধর্মীয় মিশন এই আশ্রম চালাবার খরচ জোগায়। বিদেশের অনেক খ্রিস্টান সংগঠনই ওই মিশনকে এজন্য আর্থিক সাহায্য করে। ভারতবর্ষ ছাড়াও এশিয়ার আরও কিছু দেশে গরিব ছেলে মেয়েদের জন্য এমন আশ্রম আমাদের আছে। আমাদের চোখে এরা ভগবানের সন্তান। মাদার স্বচ্ছন্দভাবে বাংলায় কথা বলছিলেন, এতটুকু জড়তা নেই। সতীনাথ মনে মনে চমৎকৃত হল। উনি যে বাঙালি নন তা বলে দেওয়ার দরকার হয় না। গলায় একটা ক্রুশ ঝুলছে। মাদার সুপিরিয়র বোধহয় ওর মনের ভাব বুঝলেন। মৃদু হেসে বললেন, বাচ্চাদের দেখাশোনার জন্য আমরা 10 জন সেবিকা আছি, 5 জন ইউরোপিয়ান, 5 জন ভারতীয়। বুঝতেই পারছেন আমরা সবাই খ্রিস্টান। এখানে আমি আছি প্রায় 30 বছরের ওপর হতে চলল। বাংলা ভাষা এখন আমার নিজের ভাষার মতো হয়ে গেছে। এখানে সবাই বাংলা জানে। সতীনাথ একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এখানে বাচ্চাদের কি কি শেখানো হয়? ওদের লেখাপড়া শেখানো হয়, ইংরেজি বাংলা দুটো ভাষায়। তাছাড়া অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এসবও পড়ানো হয়। এখানকার সেবিকারা সবাই শিক্ষিতা। তাছাড়া নানা রকম হাতের কাজ, সেলাই, এমনকি টাইপরাইটিংয়ের ক্লাস পর্যন্ত হয়। নিজেদের পায়ে দাঁড়াবার মতো শিক্ষা আমরা ওদের দিই। ওরা বড় হয়ে নানান জায়গায় কাজকর্ম নিয়ে চলে যায়, কিন্তু এই আশ্রমের সঙ্গে সম্পর্ক রাখতে ভোলে না। ওদের রোজগারের কিছুটা এই আশ্রমকে দান করে, যাতে নতুন বাচ্চাদের বহুমুখী শিক্ষা আমরা দিতে পারি। নিজের দেশ, আত্মীয় স্বজন ছেড়ে এই দূর দেশে এতগুলো বছর কাটিয়ে দিলেন, মন খারাপ হয় না? আমরা যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত সেবিকা, সেবাই আমাদের জীবনের ব্রত। এই সব অনাথ বাচ্চারাই আমাদের আপনজন। একটা দেশের গণ্ডির মধ্যে আমরা তো নিজেদের আবদ্ধ করে রাখতে পারি না। মিশন থেকে যখন যেখানে আমাদের পাঠানো হয় সেটাই তখন আমাদের দেশ। এই সময় একজন সেবিকা ঘরে ঢুকল। সতীনাথ লক্ষ্য করল এর পরনে কিন্তু নীল পাড় শাড়ি, মাথায় ঘোমটা। মাদারদের মতো গোড়ালি পর্যন্ত ঢাকা সাদা গাউনের মতন পোশাক নয়, গায়ের রঙও বেশ কালো। এর নাম অমলা। এর বাড়ি দক্ষিণ ভারতে। ও আমাদের মতো এখানে কাজ নিয়ে এসেছে। অমলার গলায় ঝোলানো ক্রুশটা সতীনাথের দৃষ্টি এড়ালো না। ও বুঝল এরা হলো ভারতীয় খ্রিস্টান। কিছু বলবে অমলা? হ্যাঁ মাদার, পশ্চিম দিকের শেষ ঘরটায় ছাদ থেকে ঝরঝর করে জল পড়ছে, বাচ্চাদের বিছানা ভিজে যাচ্ছে। মাদারের মুখে একটা অসহায় চিহ্ন ফুটে উঠল। সতীনাথের দিকে তাকিয়ে বললেন, আসলে বাড়িটা 150 বছরের পুরনো। ছাদ দিয়ে জল পড়ে। পুরোটা সারাতে অনেক টাকা দরকার। অত টাকা আমাদের নেই। এই মিশন চালাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। জানি না কি হবে। সতীনাথ এতক্ষণে খেয়াল করল বাড়িটা সত্যিই খুব পুরনো। দেয়ালে চারপাশে জলের ছোপ। এখানে কতজন বাচ্চা আছে? সতীনাথ জিজ্ঞেস করল। 125 জন। আমাদের মিশনকে সব জানিয়েছি, দেখি কি হয়। এখানে কত ধনী মানুষ আছেন,
শখ করে দুহাতে টাকা ওড়াচ্ছেন, কিন্তু গরিব অনাথদের জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। মানুষ যে কেন এত নিষ্ঠুর হয়। হঠাৎ পেছনে কচি গলার একটা মৃদু গুঞ্জন শুনে সতীনাথ ফিরে তাকালো। দরজার পাশে কয়েকটা বাচ্চা মেয়ে উকি মেরে যেন ওকেই দেখছে। ও ফিরে তাকাতেই ওরা শুট করে অদৃশ্য হয়ে গেল। নতুন মানুষের গলা শুনে ওদের কৌতূহল হয়েছে, তাই আপনাকে দেখতে এসেছে। অমলা, ওই ঘর থেকে সবাইকে পাশের ঘরে নিয়ে যাও তো। আজ রাতটা কষ্ট করে থাকুক, কাল সকালে কিছু একটা করতে হবে। অমলা চলে গেল। বাড়িটার অবস্থা খুবই খারাপ। এমন বৃষ্টিতে যে কোনো মুহূর্তে বড় রকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এতগুলো কচি বাচ্চা, ভাবতেই ভাবতেই শিউরে উঠল সতীনাথ। কথায় কথায় রাত বাড়ছিল। সতীনাথ হঠাৎ অনুভব করল ও খিদে পাচ্ছে। আশ্চর্য! ঠিক তখনই মাধার বললেন, একটা ভীষণ ভুল হয়ে গেল। কি ভুল? আপনার খাওয়ার কথা কারো খেয়াল হয়নি। আসলে আমাদের এখানে সন্ধ্যের মুখেই রাতের খাওয়া শেষ করতে হয়। আমি আবার রাত্রিরে কিছু খাই না, তাই খেয়াল হয়নি। তার মুখ চোখেই বলে দিচ্ছিল তিনি খুব বিব্রত। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমার সঙ্গে খাবার আছে। আসলে যে হোটেলে উঠেছি তার ম্যানেজার খাবার দিয়ে দিয়েছেন। ভদ্রলোক খুব বিবেচক। যাক, একটা দুর্ভাবনা গেল। আপনি খাবারটা নিয়ে আসুন। ওই কোনায় যে ছোট টেবিলটা আছে সেখানেই বসে খেয়ে নিন। ততক্ষণে আমি কিছু কাজ সেরে রাখি। কাজের কি আর শেষ আছে? আমাকেই সব করতে হয় এখানে। সতীনাথ আর দ্বিরুক্তি না করে নিচে গিয়ে টিফিন ক্যারিয়ার আর জলের বোতলটা নিয়ে এলো। বাইরে বাইরে ঘুরতে হয়, তাই বোতলে পানীয় জল সব সময় ওর সঙ্গে থাকে। খাওয়া শেষ করে ও আবার মাদারের মুখোমুখি বসল। মাদার ওকে ওর পরিচয়, এখানে কি কাজে এসেছে এসব জিজ্ঞেস করলেন। কথায় কথায় রাত বাড়ে। এদিকে বৃষ্টি থামবারও কোনো লক্ষণ নেই। তারপর এক সময় ওর ঢুলুনি এলো। দু চোখ যেন খুলে রাখতে পারছে না। কখন সে ঘুমিয়ে পড়ল খেয়াল নেই। হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেল। বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি ধরে এসেছে। ঘড়িতে দেখল 4টে, ভোর রাত। মাদার মাথা নিচু করে এক মনে কাজ করে চলেছে। সতীনাথকে নড়ে চড়ে বসতে দেখে মাদার মুখ তুলে বললেন, ঘুম ভাঙল? বৃষ্টি থেমে এসেছে, এবার আপনি যেতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রেয়ার শুরু হবে। সতীনাথের মনে হলো মাদার যেন চাইছেন আশ্রমের দৈনন্দিন ক্রিয়াকর্ম শুরু হওয়ার আগেই ও চলে যাক। মনে মনে একটু ক্ষুণ্ণ হলেও ও রাত্রিরে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। ও দরজার কাছে পৌঁছতেই মাদার বললেন, আমাদের এই অনাথ আশ্রমের কথা একটু ভাববেন। যদি সম্ভব হয় কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করবেন। সবাই মিলে চেষ্টা করলে আমরা নিশ্চয়ই এটাকে আরো বড় করে তুলতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আমার দ্বারা যা সম্ভব আমি তা করব। ধন্যবাদ। মে গড ব্লেস ইউ। কর্মস্থলে গিয়ে সতীনাথ কাজে ডুবে গেল। চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে বেশ কয়েকদিন সময় লাগবে। অনেক মাপঝোঁকের ব্যাপার। আনুষঙ্গিক কাজও কম নয়। রোজ রোজ হোটেলে ফিরে যেতেও অসুবিধে আছে। ওই নদীর কাছেই বেশ কিছু জনবসতি গড়ে উঠেছে। পাকা বাড়িও আছে বেশ কয়েকটা। সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করে হোটেল থেকে জিনিসপত্র নিয়ে এলো। ওখানকার কুলি মজুরদেরও কাজে লাগিয়ে দিল। চূড়ান্ত রিপোর্ট তৈরির পর ও ফিরে চলল। রাতটা হোটেলে কাটিয়ে সকালবেলা কলকাতা রওনা হবে। ও ঠিকই করেছিল ফেরার সময় ওই আশ্রমে একবার ঢুঁ মারবে। মাদারের হাতে কিছু টাকা তুলে দেবে, ওর সামান্য ব্যক্তিগত অবদান। পরে চেষ্টা করবে কোম্পানি থেকে একটা বড় রকম অনুদান দেওয়া যায় কিনা। কোম্পানির মালিকদের সঙ্গে রাজ্য এবং কেন্দ্রের মন্ত্রীদের বেশ দহরম মহরম আছে, এটাও একটা আশার কথা। বিকেল 3টে ও বেরিয়েছিল। আজ আকাশ পরিষ্কার। ও ভেবেছিল আশ্রমে ঘণ্টাখানেক কাটিয়ে তারপর হোটেলে যাবে।
কিন্তু আশ্চর্য, কাঁচা রাস্তাটা ওর চোখেই পড়ল না। কয়েকবারই ও গাড়িটা এগিয়ে পিছিয়ে নিয়ে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সেই রাস্তাটা কোথায় গেল? হ্যাঁ, অবাক ব্যাপার, রাস্তাটা কোথায় যেন হারিয়ে গেছে। শেষ পর্যন্ত নিরাশ হয়েই ওকে হোটেলে ফিরতে হলো। ম্যানেজার ওকে সাদর অভ্যর্থনা জানালেন। রাত্রে খাওয়া দাওয়ার পর ও লাউঞ্জে বসে ম্যানেজারের সঙ্গে গল্প করছিল। কথায় কথায় ও ম্যানেজারকে জিজ্ঞাসা করল, আপনি এখানে কতদিন আছেন? এখানে মানে এই হোটেলে না এই অঞ্চলে, কোনটার কথা বলছেন? ম্যানেজার পাল্টা প্রশ্ন করলেন। না, ধরুন এই অঞ্চলের কথা বলছি। আমি তো এই অঞ্চলেরই বাসিন্দা। আমার জন্ম এখানেই, পড়াশোনাও এখানে, ছোটবেলা থেকেই আমি এখানে মানুষ, এখানেই বড় হয়েছি। তাই? আচ্ছা, এখানে একটা বড় অনাথ আশ্রম আছে, আপনি গেছেন সেখানে কখনো? ম্যানেজার অদ্ভুত দৃষ্টিতে সতীনাথের দিকে তাকালেন, তারপর বললেন, মিশনারিদের অনাথ আশ্রম? বাপ ঠাকুরদার মুখে শুনেছি 100 বছর আগে এমন একটা আশ্রম ছিল এখানে। 100 বছর আগে? সতীনাথ হতভম্ব হয়ে গেলেন। হ্যাঁ, সে এক দুঃখজনক ঘটনা, বুঝতে পেরেছেন? একটা পুরনো জমিদার বাড়িতে সেই আশ্রমটা ছিল। কয়েকজন মিশনারি খ্রিস্টান, মেম সাহেব আর ভারতীয় সন্ন্যাসিনী মিলে, তারাও খ্রিস্টান, ওই অনাথ আশ্রমটা চালাতেন। 100-এরও বেশি কচি কচি মেয়ে ওই আশ্রমে ছিল। বাড়িটা মস্ত বড়, কিন্তু ওটার অবস্থা খুব একটা ভালো ছিল না। একদিন তুমুল বৃষ্টিতে বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ে। একজনও বাঁচেনি। সে এক বিভৎস দৃশ্য, বুঝলেন? ধ্বংসস্তূপের তলা থেকে মৃতদেহগুলো যখন বের করে আনা হচ্ছিল, তখন তাদের দিকে তাকানো যাচ্ছিল না। আমার ঠাকুরদার আমলে ওই ঘটনাটা ঘটেছিল। তিনিও অনেকের সঙ্গে উদ্ধার কার্যে হাত লাগিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যের কথা, ওখানকার যিনি দিদিমণি ছিলেন, তার মৃতদেহ অক্ষত ছিল। একটু থেমে ম্যানেজার আবার বলতে শুরু করলেন, শোনা যায় যেখানে আশ্রমটি ছিল সেখানে সেই সন্ন্যাসিনী আর কচি মেয়েদের আত্মা মাঝে মাঝে দেখা যায়, বিশেষ করে যখন তুমুল বৃষ্টি হয়। ওখানে কেউ আর বাড়ি তুলতে পারেনি, বুঝলেন? আচ্ছা, আপনি হঠাৎ ওই আশ্রমের কথা জিজ্ঞেস করলেন কেন? আপনি কি কিছু দেখেছেন নাকি শুনেছেন? সতীনাথ একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ, না মানে আমি যেখানে ছিলাম সেখানে একজন ওই আশ্রমের কথা বলছিল, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। ম্যানেজার এমনভাবে ওর মুখের দিকে তাকালেন যে সতীনাথের মনে হলো তিনি ওর কথা বিশ্বাসই করেননি। সতীনাথ নিজেই কি বিশ্বাস করতে পারছিল সেই রাতের সেই ঘটনা? না, বিশ্বাস করতে পারছিল না। শেষ হলো আজকের আমাদের গল্প অনাথ আশ্রম। শ্রোতা বন্ধুরা, আমাদের গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে গল্পটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একযোগে আমাদের অনুষ্ঠান প্রতি সপ্তাহে রিলিজ হয়ে চলেছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে। ইউটিউব শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, ভয়ে ভয়ঙ্কর চ্যানেলটির সমস্ত নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনস অপশনটি অন করে রাখার জন্য। সবাইকে জানাই শারদ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা। সকলের পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে রহস্য রোমাঞ্চে মোড়া একদম নতুন একটি গল্পের সঙ্গে। সবাইকে জানাই ধন্যবাদ।